আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিসুর রহমান ও তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সোমবার বেলা ১১টায় মাঠখোলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ যারাই করেন তাদের জানাজা তো 2 জন লোকও হবে না, এই ধরনের কথা বলতেন না, অনেকে বলতেন। আর তিনি কেন্দ্রীয় স্থানীয় কোনো নেতা ছিলেন না, তিনি একটা জেলার নেতা ছিলেন, একটা জেলার নেতা এবং পৌরসভার মেয়র, সাবেক মেয়র। তার জানাজায় লাখো মানুষের সমাগম। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা বলতেন যে 2 জন লোক হবেন? প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধপাস করে ভেঙে গেছে। বাংলাদেশের কিছু উজবুক গণমাধ্যম প্রতিনিয়ত বলে যাচ্ছে যে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল। কতটা প্রবল সেটা ফাঁস করেছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি লোভী না হইতেন, বুঝছেন, সত্যি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ মন থেকে দোয়া করতো। দরকার হলো জোর কইরা আমরা প্লেনে উড়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরো জাতিসংঘ দখল কইরা, পুরা জাতিসংঘ হরতাল করে, দখল করে, লকডাউন করে, তারপরে ওনারা গিয়ে জোর করে গিয়ে চেয়ারে বসেছেন যে হুজুর আপনি গিয়ে চেয়ারে বসেন। আপনার মতো মানুষ হয় না দুনিয়াতে। উনি বাংলাদেশকে জিরো প্রপার্টি করবে তো দূরে থাক, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে রেখেছেন সেখান থেকে আরো করুণ অবস্থায় বাংলাদেশকে ফেলে উনি চলে গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। দর্শক বন্ধুরা, একটু এই কথা কিন্তু না বললেই না। দেখতে পাচ্ছেন আপনারা এখানে রাস্তাঘাটে কিন্তু পুলিশ এবং বিএনপির এবং জামাতের কিন্তু বড় বড় নেতা কর্মীরা কিন্তু সারিভাবে আসলে লাইনে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র দেখছে যে আওয়ামী লীগ তারা জয় বাংলা স্লোগান দিয়ে লাখো লাখো নেতা কর্মী তারা যে জানাজা আছে সেটি পড়ার জন্য তারা যে রাস্তায় নেমে এসেছে। জয় বাংলা স্লোগান দিয়ে লাখো লাখো মানুষের ঢল। যেখানে বলা হয়েছিল আওয়ামী লীগ যদি মারা যায় তার নেতা কর্মীদের জানাজা নামাজে নাকি একটা রাস্তার কুকুরও নাকি আসবে না, সেখানে লাখো লাখো মানুষ কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা কিন্তু জানাজায় নামাজ কিন্তু শরীক হচ্ছে। আসলে এটাই কিন্তু প্রমাণ করছে যে আওয়ামী লীগকে কিন্তু শেষ করে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগকে শেষ করে দেওয়া কিন্তু সম্ভব নয়। আসলে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যেখানে সংসদে আপনার আইন পাশ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম রাস্তাঘাটে ইভেন কি কোনো ধরনের কোনো স্লোগান দিতে পারবে না, সেখানে তারা পুলিশের সামনে এবং কি আপনার জামাত বিএনপির বড় বড় নেতা কর্মীদের সামনে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এবং তারা এই কথা পর্যন্ত বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, তথাকথিত নিষেধাজ্ঞা করে আওয়ামী লীগের মতো একটা দলকে কখনো আন্ডারগ্রাউন্ডে রেখে এই বাংলাদেশ চালাতে পারবে না। তারা এই ধরনেরও কিন্তু আলটিমেটাম দিচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে কিন্তু প্রমাণ এটাই করে যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু ফিরে আসছে একের পর এক, ধাপে ধাপে। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, তার মানে আওয়ামী লীগের একজন নেতা, এবং দীর্ঘদিন তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন। দেখেন, এই কথাগুলো আমাদের বারবার বলতে হয়, আমরা বলি, এটা বলার অন্যতম একটা কারণও আছে।
কারণ একটা সময় তো আমরা দেখেছি বা একটা সময় তো আমরা শুনেছি, অনেককে বলতে শুনেছি যে আওয়ামী লীগ যারা করেন, খেয়াল করবেন, তারা কিন্তু কোনো নির্দিষ্ট একক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেন না, তারা পুরো আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতেন না। আওয়ামী লীগ যারাই করেন তাদের জানাজাতেও 2 জন লোকও হবে না, এই ধরনের কথা বলতেন না, অনেকে বলতেন। অবশ্যই এই জনাব আনিসুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু ওই কথাগুলোর দিকে একটু নজর দেন। আমাদের চোখের সামনে সে কথাগুলো ভাসে, আমাদের কানে বাজতে থাকে যখন এরকম, এটা কি বলবেন, এটা তো 65 বছর বয়স মাত্র, একেবারে যে বৃদ্ধ হয়েছিলেন সেরকম না। আর তিনি কেন্দ্রীয় স্থানীয় কোনো নেতা ছিলেন না, তিনি একটা জেলার নেতা ছিলেন, একটা জেলার নেতা এবং পৌরসভার মেয়র, সাবেক মেয়র। তার জানাজায় লাখো মানুষের সমাগম। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা বলতেন যে 2 জন লোক হবে না? তারা কি এই ভিডিওগুলো দেখেন? তাহলে এখানে স্পষ্টত তারা ওই কথাগুলো বলেছিলেন অসত্য কথা, আওয়ামী লীগকে ছোট করার জন্য। যারা আওয়ামী লীগ করেন, দেখেন এই যে বলা হয় ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে বলা হয় ফ্যাসিস্ট হতো, এখন আর দেশের সাধারণ মানুষ এই কথাগুলো কোনোভাবেই মেনে নেন না, মেনে নেবেনও না, এটা বাস্তব কথা। আপনি ভাবুন যে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় বোন হৃদযন্ত্রের মানে হার্ট অ্যাটাক, যেটা সংক্ষেপে বলে, তিনিও না আপনার দেশে চলে গেলেন। এটাই হলো ফ্যাসিস্টের বন্ধন, এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসার বন্ধন। কিন্তু আমরা কি দেখলাম, আমরা অতীতে কি দেখলাম? পুরো আওয়ামী লীগকে যেভাবে ছোট করা হয়েছে। এই যে একটা উপজেলার একজন সাবেক মেয়র, একটা জেলার সাবেক মেয়র, পৌরসভার, এবং একটা জেলার একটা আওয়ামী লীগের তিনি একজন নেতা ছিলেন, তার এত লোক কি জন্য? সেখানে কি কম টাকায় গম বিতরণ হচ্ছে? সেখানে গেলে কি 10টা টাকা পাওয়া যাবে? একটা চাকরি পাওয়া যাবে না? শেষ বিদায় জানাতে আসছেন, তার মানে কি অন্তর থেকে টান চলে আসছে। যখনই এই লাখো মানুষের, আরও অনেক মানুষ হয়তো বা হতে, কিন্তু সেখানে বুঝতে পারতেছেন এই বিষয়গুলো নিয়ে তো মানে দীর্ঘক্ষণ থাকা যায় না। তাইলে এই যে ভালোবাসার টানে গেলেন কেন? তাহলে নিশ্চিত তিনি একজন ভালো মানুষ ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য ছিল, তার গ্রহণযোগ্যতা ছিল, যার কারণে তো সর্বস্তরের মানুষ এখানে তার জানাজায় উপস্থিত হয়েছেন। তার গ্রহণযোগ্যতা ছিল, তিনি ভালো মানুষ ছিলেন, সৎ মনের অধিকারী ছিলেন, অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকতেন, সহযোগিতা করতেন, মানুষকে নিরাপদে রাখতে পেরেছিলেন তার যতটুকু দায়িত্ব ছিল ততটুকুর মধ্যে। তার পরিপ্রেক্ষিতে এই বিদায় বেলায় তার জানাজায় এত মানুষ হলো। আর এই যে মিথ্যাচার প্রোপাগান্ডা মেশিনের যে অপপ্রচার চালিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি এই ভিডিওগুলো একটু তাদের সামনে একটু টেলে দেন না কেন? তারা একটু দেখুক, তাদের মুখের উপর ছুঁড়ে মারেন না কেন এই ভিডিও ফুটেজগুলো? তো দেখেন, তোমরা যে কথাগুলো বলেছিলে, দেখেন আমি কিন্তু বলছি যে সত্য উন্মোচিত হয়। এই যে সত্য উন্মোচিত হচ্ছে, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের, কেন্দ্রস্থানীয় নেতৃবৃন্দ এই 18 মাসে অনেকে না ফেরার দেশে চলে গেছেন। প্রত্যেকের জানাজায় শত হাজার লাখো মানুষের সমাগম করছে। কি কারণে করছে? তিনি তো আওয়ামী লীগ করতেন, তার জানাজায় তো লোকই হওয়ার কথা না, কেন এত লোক হলো? ভালোবাসা, তিনি ভালো মানুষ ছিলেন। মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করি তিনি তাকে যেন বেহেশত নসিব করেন। প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন তাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ স্থান তাকে দেন। চারিদিকে গুঞ্জন, প্রফেসর ইউনূস ভক্তরা গুঞ্জনটা আরও তৈরি করছেন এবং সেই গুঞ্জন কোনো কোনো গণমাধ্যমে খবরের শিরোনামও হচ্ছে। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর ইউনূস, এরকম খবরে সয়লাভ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। সত্যি কি জাতিসংঘ মহাসচিব হচ্ছেন প্রফেসর ইউনূস? প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার কোনো কারণ রয়েছে? জাতিসংঘ মহাসচিব হতে গেলে যে সকল শক্তিধর রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, আমেরিকার সমর্থন প্রফেসর ইউনূস পাবেন, কারণ আমেরিকার গোলামি করার জন্যই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু অন্য ক্ষমতাধর দেশগুলো যারা সমর্থন না দিলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়, সেই প্রশ্ন আছে। সেই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, জাতিসংঘ মহাসচিব হওয়ার দৌড়ে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিংবা আগেই যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেই তালিকায় কি প্রফেসর ইউনূসের নাম আছে? এত কিছু মানে প্রশ্নের সমাধান খুঁজে না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের কিছু উজবুক গণমাধ্যম প্রতিনিয়ত বলে যাচ্ছে যে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল। কতটা প্রবল সেটা ফাঁস করেছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তিনি তার সোর্স দিয়ে ফেসবুকে একটা লেখা লিখেছেন। সেই লেখাতে স্পষ্ট করেছেন প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধপাস করে ভেঙে গেছে।
কিভাবে ভেঙে গেল, কোন কোন যুক্তি তিনি দিলেন, কোন কোন যুক্তি তার দেয়া যুক্তিগুলোর মধ্যে কোনগুলো বিশ্বাসযোগ্য কিংবা গ্রহণযোগ্য, সেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা যে প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া সম্ভব হচ্ছে না। আবার সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন এটাও বলছেন যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব করার চেষ্টা করছে, তখন কিন্তু একটু খটকা লাগে যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব বানাতে চায়। প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, এই গুঞ্জন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রফেসর ইউনূসের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে তার পিআর টিম। যে পিআর টিম আওয়ামী লীগের সরকারের আমলে তাদের পিআর টিম অতটা শক্তিশালী ছিল না। বিএনপির যে নতুন সরকার তাদের পিআর টিমও এতটা শক্তিশালী না। প্রফেসর ইউনূসের পিআর টিম যতটা শক্তিশালী। প্রফেসর ইউনূস কিন্তু মার্কেটিংয়ে ওস্তাদ এবং তিনি ওই সিদ্ধান্ত নিয়েই বসেছিলেন যে কিভাবে মার্কেটিং করা যায়, কোন কোন চাটুকারকে বসালে মার্কেটিংটা ঠিকঠাকভাবে হবে। এই কারণে তার প্রেস উইংয়ে একেবারে নিখাদ তেলবাজ এবং চাটুকারদের বসিয়েছিলেন, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে যোগাযোগ করার সক্ষমতা রয়েছে, যেটা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের প্রেস উইংয়ের ছিল না। বর্তমানে বিএনপির শাসনামলে বিএনপির প্রেস উইংয়েরও আছে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। সেই পিআর টিম, প্রফেসর ইউনূসের পিআর টিম এবং তার বাহিনী সবাই প্রফেসর ইউনূসকে জাতিসংঘ মহাসচিব পারলে এখনই বানিয়ে দেয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল যখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, তখন তিনিও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রফেসর ইউনূস যেন জাতিসংঘ মহাসচিব হতে পারেন তার লবিং করে যাচ্ছেন, এমন অভিযোগও করেছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। কি বলছেন তিনি, তার পোস্টটা দেখে নিন। প্রফেসর ইউনূসের কান্না জড়িত একটা এআই মেঘ ছবি দিয়ে তিনি লিখছেন, অবশেষে ইউনূসের জাতিসংঘ খায়েশ ধপাস। জাতিসংঘ খায়েশ ধপাস। সেখানে বলা হচ্ছে ইউনূসের আর জাতিসংঘ মহাসচিব হওয়ার খায়েশ পূরণ হলো না। ব্যর্থ মনোরথ নিয়ে সে এখন ক্রমাগত মুখ লুকাবে। যদিও অনেকের ধারণা ছিল ইউনূসই জাতিসংঘের মহাসচিব হতে চলেছে। ইউনূসের দালাল আর বটবাহিনী তো রীতিমতো স্লোগান দিতেই শুরু করলো, কিন্তু শেষ খবর বলছে জাতিসংঘের মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত বছরের 25 সেপ্টেম্বর। অনেকদিন আগে কিন্তু, প্রায় 1 বছর হতে চলল। তখন থেকেই মহাসচিব পদের সম্ভাব্য যে 4 জন প্রার্থীর নাম এসেছে সেখানে ইউনূসের নাম নেই। এই 4 জন হলেন যথাক্রমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মেরিয়ানো গ্রোসি, প্রস্তাবক হচ্ছে আর্জেন্টিনা, চিলির সাবেক প্রেসিডেন্ট মিকেলি বেসলেট জেরিয়া, তার প্রস্তাবক চিলি, ব্রাজিল এবং মেক্সিকো। সেনেগালের সাবেক প্রেসিডেন্ট তিনি রয়েছেন ম্যাকি সেল, প্রস্তাবক বুরুন্ডি এবং জাতিসংঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর মহাসচিব রেবেকা গ্রিনসম্যান, তার প্রস্তাবক হচ্ছে কোস্টারিকা। এই 4 জনের নাম রয়েছে। মহাসচিব পদের অনেক লোক দেখানো আনুষ্ঠানিকতা থাকলেও আদতে মহাসচিব নির্বাচিত করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র, অর্থাৎ 5 জন স্থায়ী যে সদস্য রাষ্ট্র তারাই মূলত জাতিসংঘ মহাসচিব নির্বাচন করেন। তাদের ভোট পেতে হবে। তাদের ভোট কি প্রফেসর ইউনূস পাবেন? সেই ক্ষেত্রে কি বলছে, সেখানে বলা হচ্ছে যে এই যারা তাকে ভেটোহীনভাবে নির্বাচিত করে পরবর্তীতে বাকি সদস্য রাষ্ট্রগুলো তাকেই নির্বাচিত করে, অর্থাৎ ওই 5 সদস্য রাষ্ট্র ভেটোহীনভাবে নির্বাচিত করার পরে বাকিরা আর ওইটা নিয়ে মাথা ঘামায় না, বাকিরা সেটাকে সমর্থন করে। অর্থাৎ 5 জন স্থায়ী যে দেশ, স্থায়ী সদস্য, তারা যাকে ভোট দেবে, তারা যাকে ভেটোহীনভাবে নির্বাচিত করবে, তিনিই হবেন জাতিসংঘ মহাসচিব। সেই যুক্তি সালাউদ্দিন শোয়েব চৌধুরী উপস্থাপন করছেন। সেই যুক্তি খুবই গ্রহণযোগ্য যুক্তি এবং সেই যুক্তি বলে যে প্রফেসর ইউনূস আমেরিকার ছাড়া আর কারো ভোট পাবেন না। এবার আসা যাক যে ইউনূস যদি মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করত, তাহলে চীন ও রাশিয়া কিংবা এই 2 দেশের একটি ইউনূসের ব্যাপারে ভেটো দিত। অর্থাৎ চীন রাশিয়া 2 দেশই ভেটো দিত। যদি চীন ভেটো নাও দিত, রাশিয়া তো মাস্ট ভেটো দিত, কারণ রাশিয়া জানতো যে প্রফেসর ইউনূস আমেরিকার এজেন্ডা, আমেরিকার প্রতিনিধি। সেখানে বলা হচ্ছে যে একই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে চীন যান এবং এখন রাশিয়ায় আছেন। তিনি যে কোনো মূল্যে ইউনূসের নাম অন্তর্ভুক্ত করা সহ চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে নাম না প্রকাশ করার শর্তে ক্রেমলিনের একটি অত্যন্ত ক্ষমতাধর সূত্র আমাকে জানিয়েছে ইউনূসকে রাশিয়া কোনোভাবেই সমর্থন দেবে না, কারণ মস্কো জানে ইউনূস মূলত আমেরিকার দালাল। জানি অনেকেই প্রশ্ন করবেন রাশিয়ায় আমার সোর্স হলো কিভাবে।
উত্তর সহজ, আমি একটানা 7 বছর রাশিয়ার সরকারি বার্তা সংস্থার প্রধান প্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এখনও সে দেশের রাষ্ট্রীয় দৈনিক রসিস্কায়া গ্যাজেটা পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি আমি। রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম RT এর এডিটর ইন চিফ মার্গারিটা সিমনিয়ার আমার ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বন্ধু আছে অনেক, যারা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ইউনুসের অন্যতম ভুল ছিল রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন রোসাটম, যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। রোসাটম নাকি শেখ হাসিনাকে $5 বিলিয়ন ঘুষ দিয়েছে। সব মিলিয়ে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে স্বপ্ন ইউনুস দেখেছে, সেটা এরই মাঝে দিবাস্বপ্নে পরিণত হয়েছে। আশা করি এভাবেই ইউনুসের সব স্বপ্ন একে একে ভেঙে চৌচির হয়ে যাবে। যদি ইউনুস শব্দের আগে, ইউনুস নামের আগে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা আমি অন্তত উচ্চারণ করতে চাই না, কারণ প্রফেসর ইউনুস যত সমালোচনার ব্যক্তিই হন না কেন, এভাবে এত কঠোর, এত বাজে শব্দ আমার মনে হয় যে এখনই তার ব্যাপারে প্রয়োগ না করাই ভালো। এখন রাশিয়ার প্রসঙ্গ এলো। রাশিয়ার ব্যাপারে প্রফেসর ইউনুস সরকার সর্বশেষ সর্বনাশটা যেটা করেছেন, রাশিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে আমাদেরকে কি তোমার পাগল মনে হয় যে কেউ চাইলো আর $5 বিলিয়ন আমরা দিয়ে দিলাম, এতটা পাগল আমরা? এই বক্তব্য কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন। রাশিয়ার কোম্পানিকে, রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিকে যখন অভিযোগ করা হয়েছে ইউনুস সরকারের পক্ষ থেকে যে $5 বিলিয়ন শেখ হাসিনাকে দিয়েছে, তাতেই কিন্তু রাশিয়ার সঙ্গে ইউনুসের সম্পর্ক আরও বেশি খারাপ হয়েছে। একটা ঐতিহাসিক খারাপ তো রয়েছে সম্পর্ক খারাপের ব্যাপার, সেটা হচ্ছে যে আমেরিকার যে বন্ধু, সে রাশিয়ার বন্ধু হবে না। সুতরাং রাশিয়া এটাকে সাপোর্ট করবে না, চীনও সাপোর্ট করবে না, কারণ আমেরিকার বন্ধু কখনো চীনের বন্ধু হবে না। সুতরাং রাশিয়ার চীনের যদি সমর্থন পাওয়া না যায়, যত চেষ্টাই করেন না কেন আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারবেন না। আমেরিকার যত ক্ষমতাধর হোক না কেন, আমেরিকা একা ভোট দিয়ে কাউকে জাতিসংঘ মহাসচিব বানাবে, এত হ্যাডাম এখনো আমার মনে হয় না যে হয়নি, যে হ্যাডাম দিয়ে রাশিয়া চীনের মতো পরাশক্তিকে বাদ দিয়ে জাতিসংঘে ডিসিশন মেকিংয়ে যেতে পারবে আমেরিকা। সব মিলিয়ে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই স্ট্যাটাসে যে যুক্তি উপস্থাপন করেছেন, যুক্তিগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে 4 জনের নাম অনেক আগেই, গত বছরের সেপ্টেম্বরে এই 4 জনের নাম যারা জাতিসংঘের মহাসচিবের দৌড়ে আছেন, তাদের নাম সিলেক্ট হয়ে গেছে, যেখানে প্রফেসর ইউনুসের নাম নেই। আর প্রফেসর ইউনুসের নাম অন্তর্ভুক্ত করতে চাইলেও 5টা যে স্থায়ী সদস্য, তাদের ভেটোহীন সমর্থন পেতে হবে যিনি জাতিসংঘের মহাসচিব হবেন। তাদের সমর্থন না পেলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুসের পক্ষে কোনোভাবে রাশিয়ার সমর্থন কিংবা চীনের সমর্থন পাওয়া সম্ভব নয়। যারা বাংলাদেশে এই স্বপ্ন বিলাস করে যাচ্ছেন, প্রফেসর ইউনুস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, স্বপ্নটা পূরণ হলে ভালোই হয় বোধহয়, যে একদিকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন, আরেকদিকে জাতিসংঘ থেকে বাংলাদেশকে চাপ দেওয়া, বর্তমান বিএনপি সরকারকে একেবারে নাজেহাল করে দেওয়া, নাজেহাল করে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনার পরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বাংলাদেশে আধিপত্য বাস্তবায়নের জন্য বাংলাদেশে মিসাইল ছুড়ে মারা, জঙ্গি কি বলবো যে মোকাবেলা করার জন্য, জঙ্গি নির্মূল করার জন্য চেষ্টা করা, যে চেষ্টাটা আফগানিস্তানে, ইরাকে, বহু জায়গায় হয়েছে এবং তাদের পরিণতি কি হয়েছে সেটা তো আমরা জানি। সেরকম দিকেই নিতে চান তারা, নাকি অন্য কোনো পথ রয়েছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।